আজকাল আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেওয়া। আসেন আল্লাহর নামে শুরু করি। পুরা বিষয়টা বোঝার জন্যে, পুরা পরিকল্পনা, পুরা স্ট্র্যাটেজি বোঝার জন্যে, কেন এই স্ট্র্যাটেজি নিয়ে আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। পুরা ব্যাপারটা না হলে আমরা বুঝতে পারবো। আপনারা নিশ্চয়ই জানেন, আওয়ামী লীগের কর্মীদেরকে 1971 সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয়। ছাত্রলীগের নেতা কর্মীরাই মুজিব বাহিনীর প্রশিক্ষণের সুযোগ পাইত। নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো দেরাদুনে, উত্তরপ্রদেশের। আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্র। এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল SS উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে। এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না, রাজনীতি প্রশিক্ষণ দেওয়া হইতো। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন হবে সেইটার প্রশিক্ষণও দেওয়া হইতো। মুজিব বাহিনীর 4 কমান্ডার ছিল, এই যে দেখেন উবানের সাথে বসে আছে। তারা তাদের পিতৃপ্রদত্ত নামটাও বদলায় ফেলছিল। শেখ মনির নাম ছিল মনি দে, তোফায়েল আহমেদের নাম ছিল PK রায়, আব্দুর রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র, আর সিরাজুল আলম খানের নাম ছিল সরোজ কুমার। আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী, সেটাও কলকাতা থেকেই ছাপানো হইতো প্রথম। টেকাও দিত এই এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয়। 111-এর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা। এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি। বিজেপির যেমন RSS, ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী। মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল। আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না। যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন, ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল। শাহজাহান খান, মোস্তফা জব্বার, মুজিবুল হক, এরাও মুজিব বাহিনী। হাসানুল হক কিন্তু জাসদ কইরা এত গুরুত্বপূর্ণ কেন ছিল? কারণ সেও মুজিব বাহিনীর লোক। এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয়। এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোনো পারপাস সার্ভ করার জন্য তৈরি করা হয়েছে। জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল, চুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল। হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই চুপ্পু এখনো আছে, এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু চুপ্পু, একটা 3rd ক্লাস বটতলার উকিল আছিল। ওই হাসিনার পা ছুঁয়া সালাম করতো, পা ছুঁয়া পদধূলি নিত রেগুলার দেখা করতে গেলে। এটাই হারামজাদার কাছে শোনেন, নিজের মুখে শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না। না, থাক থাক বলে। শুনেছেন কি মাল? এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে। এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে, কি তামাশা! আমাদের পরবর্তী সরকার শপথ নেবে, কি মহা তামাশা! আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে, আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে। হায় হায়! রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া 3rd ক্লাস বটতলার উকিল, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী চুপ্পুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া। এখন প্রশ্ন আসবে, কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর আমাদের জানা আছে। কি সেই উত্তর? একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলছিলেন ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দলমতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনূস। এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন।